ওকে, আজকের ক্লাসের আউটলাইন দেখে নাও সবাই। প্রথমে আমরা একটু অনুশীলন করব, তারপর জাতীয় বিষয়াবলিতে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো সম্পর্কে একটু আলোকপাত করব। তারপর ইরান ভার্সেস আমেরিকা যুদ্ধ হচ্ছে, প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য আপডেট হচ্ছে, এগুলো সম্পর্কে আমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের জন্য আমরা সেগুলো একটু পড়বো। তারপর আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক যেসব ঘটনা ঘটে গিয়েছে সেগুলো পড়বো। তারপর কিছু এমসিকিউ থাকবে। আর হোমওয়ার্ক দিব না তোমাদেরকে আজকে, সবসময় তো দেই, আজকে আর দিব না। আর আজকে মেবি নতুন কিছু স্টুডেন্ট আছো, আমাদের এক্সাম বেচার অনেকে ক্লাসে যুক্ত হয়েছো, তাদের জন্য আমার পরিচয় হচ্ছে, আমার নাম ফাহাদ ইবনে করিম রাফি, সবাই রাফি নামেই চিনে। আমি পড়াশোনা করছি তুরস্কে নেজমুদ্দিন এরবাকান ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ থিওলজি। ওকে, প্রথমে আমরা চলে আসি অনুশীলনে। এটার উত্তর ভাই কিন্তু একটু তোমরা জোরে দিবা। বলো। প্রথম প্রশ্নটার উত্তর একটু আমাকে জানাও তো, সম্প্রতি বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? কে পারবে? হ্যাঁ, আব্দুর রহমান বলো। ত্রয়োদশ। ত্রয়োদশ। আর বাংলাদেশের ইতিহাসে কততম গণভোট অনুষ্ঠিত হয়েছে এবার? দ্রুত। চতুর্থ। দ্বিতীয় থ্যাংক ইউ ভাইয়া। শাহরিয়ার। না ভাইয়া, চতুর্থতম। ওকে, আমরা পড়ায় ঢুকলে তখন আলোচনা করবো যে কেন চতুর্থতম এবার। তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? 11তম ভাইয়া। 11তম। থ্যাংক ইউ। জাতীয় সংসদের স্পিকারকে? হাফেজ উদ্দিন আহমেদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই তোমরা তো সব পারো দেখি। ওকে, 5 নম্বর প্রশ্নটার উত্তর দাও। ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাতের সময় কোন গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেওয়া হয়? হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী। থ্যাংক ইউ। জুলাই জাতীয় সনদ কবে স্বাক্ষরিত হয়? বট। 17ই অক্টোবর। মাশাল্লাহ। মুক্তিযুদ্ধের সূচনায় মেজর জিয়াউর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কত নম্বর ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত ছিলেন? 8 নম্বর। 8 নং। থ্যাংক ইউ। গ। তুমি যে তাবিয়া যেটা বলেছো 1 নং, সেটা হচ্ছে তিনি 1 নং সেক্টর অধিনায়ক ছিলেন, বুঝছো? আর এখানে কি বলছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কত নম্বর ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত ছিলেন, মানে সেনাবাহিনীদের মধ্যে যে ব্যাটালিয়ন থাকে সেটার কত নম্বর ব্যাটালিয়নের তিনি অন্তর্ভুক্ত ছিলেন, সেটা হচ্ছে 8। ওকে, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? পাবনা। পাবনায়। থ্যাংক পাবনা। ইউ। ওকে, আমরা তাহলে জাতীয় বিষয়াবলিতে চলে আসি। বলছিলাম কি, এবছর গণভোট হয়েছে, কততম গণভোট ছিল সেটা? চতুর্থ। কেন চতুর্থ? বাংলাদেশে এর আগে আরো 3টা গণভোট হয়েছে, আমরা হয়তো সেটা জানি না। ওকে, তাহলে চতুর্থ গণভোট অনুষ্ঠিত হয়েছিল কারণ বাংলাদেশে এর আগে আরো 3টা গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রথমটা হয়েছিল কবে? এটা একটু ইম্পর্টেন্ট। প্রথমটা হয়েছিল কারণ জিয়াউর রহমানের অধীনে। প্রথমটা হয়েছিল 1977 সালের 30 মে। হ্যাঁ, তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন এই সামরিক আইন জারি করেছিলেন, তারপর হচ্ছে তিনি একটা গণভোটের আয়োজন করেন। সেই গণভোটের প্রশ্ন ছিল যে জনগণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আস্থাশীল কিনা। এই প্রশ্নের উপর গণভোট হয়, সেই গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হয়। এটা ছিল প্রথম গণভোট। তাহলে প্রথম গণভোট কার অধীনে অনুষ্ঠিত হয়েছিল? শহীদ জিয়াউর রহমানের অধীনে, 1977 সালে। এটা ইম্পর্টেন্ট। ওকে, তারপর দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। এটা করেছিলেন কে? তৎকালীন সামরিক শাসক H.M. এরশাদ। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট না খুব বেশি। তারপর 1991 সালে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটের পরে বাংলাদেশে আগে ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার, মানে হচ্ছে এখন যেরকম প্রধানমন্ত্রী যা বলে তাই হয়, বা সবচেয়ে বেশি ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে, কিন্তু তখন ছিল রাষ্ট্রপতির হাতে। তো সেই তৃতীয় গণভোটের পরে, 1991 সালে তৃতীয় গণভোটের পরে সেটা বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয় আর কি। এখন যে আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, এটা তখন আসে। ওকে, তারপর হচ্ছে আমাদের এবারের গণভোট কবে অনুষ্ঠিত হয়েছিল? 2026 সালের 12ই ফেব্রুয়ারি। এই গণভোটটা কিসের উপরে হয়েছিল? সেটা ছিল হচ্ছে জুলাই সনদ, এবং হচ্ছে আরো বিভিন্ন কয়েকটা প্রশ্নের উপর আর কি, বিশেষ করে জুলাইকে কেন্দ্র করে, তারপর হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হওয়া, এরকম আরো কয়েকটা বিষয়ের উপর কেন্দ্র করে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবং এখানেও হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে, প্রায় 69% মানুষ হচ্ছে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে। তো এই গণভোটেও কি হয়েছে? হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা ছিল বাংলাদেশের মানে 13তম জাতীয় সংসদ নির্বাচন। এটাও অনুষ্ঠিত কবে হয়েছে? 12ই ফেব্রুয়ারি 2026। এর আগে বাংলাদেশের 5ই আগস্ট যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছিল, তারপর যে সংকটকালীন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই সরকারকে বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তো তার অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং নির্বাচনে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সরকার গঠন করে। মানে হচ্ছে 3/2 দুই ভাগ আসনে বিএনপি বিজয়ী হয়। তারপর দেখো জুলাই জাতীয় সনদ থেকে প্রশ্ন আসার অনেক সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু এই নতুন সরকার আসার পরে বিভিন্ন কন্ট্রোভার্সি হচ্ছে এখন, তো এই জন্য আর কি বলা যায় না প্রশ্ন আসে কিনা। আসার সম্ভাবনা একটা আছে আর কি, খুব বেশি না।
তো জুলাই জাতীয় সনদে এই পর্যন্ত কতটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে? দেখো এখানে 26টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। সর্বশেষ স্বাক্ষরকারী দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তারা নির্বাচনের পরে 16ই ফেব্রুয়ারি স্বাক্ষর করে। আর আমি আমি যে বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয় কবে? 17ই ফেব্রুয়ারি। ঠিক আছে। তারপর দেখো, খালেদা জিয়া যেহেতু তিনি মারা গেছেন, সেহেতু তাকে নিয়ে প্রশ্ন আসতে পারে, যেহেতু এটা একটা রিসেন্ট ঘটনা। তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বুঝছেন? মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বেগম খালেদা জিয়া। তিনি 30 ডিসেম্বর 2025 সালে মৃত্যুবরণ করেন। তারপর দেখো, ইউনেস্কো ইউনেস্কো টাঙ্গাইল শাড়ি বুনন শিল্পকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় 9 ডিসেম্বর 2025। কিন্তু এখানে একটা কিন্তু আছে, দেখো 9 এপ্রিল 2024 টাঙ্গাইল শাড়িকে বাংলাদেশের 31তম জিআই পণ্য হিসাবে সনদ ইস্যু করে। মানে বাংলাদেশের 31তম জিআই পণ্য হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। এটা কবে হয়? 24 সালে। 24 সালের 9 এপ্রিল। কিন্তু এই যে শাড়িটা বুনন করে না, যে শিল্পটা আছে, শাড়ি বুনন করার যে শিল্প, হ্যাঁ, এটা কি কি আমরা ধরতে পারি? ধরতে পারি না। তো যেটাকে আমরা ধরতে পারি না সেটাকে বলা হয় হচ্ছে অধরা। এই যে শাড়ি বুননের যে শিল্প, এটাকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দেয় কবে? 9 ডিসেম্বর 2025। এটা একটু ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি ইবিতে এর আগেও এরকম এই স্বীকৃতি দেওয়া সম্পর্কে বিভিন্ন জিকে এসেছিল। ওকে, জাতীয় বিষয়াবলী আপাতত শেষ। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, তোমরা জানো সাফ মানে সাউথ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের আন্ডার 20 মানে হচ্ছে অনূর্ধ্ব 20, অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তারা টাইব্রেকারে ভারতকে 4-3 বলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আর আরেকটা তথ্য অ্যাড করি, যদিও আসার সম্ভাবনা খুবই কম, তবুও বলে দেই আর কি, জেনে রাখো। সেটা হচ্ছে এই সাফ বললাম না, যে সাফ মানে হচ্ছে তো সাউথ এশিয়ান যে হয় আর কি, এই টুর্নামেন্ট গুলো হয়। তো এর অধীনে ফুটসাল টুর্নামেন্ট হয়েছিল, প্রমিলা মানে মহিলা ফুটসাল টুর্নামেন্ট। তো সেখানে হচ্ছে এই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। যদি ইবির জন্য তথ্যটা গুরুত্বপূর্ণ না, তবুও জানিয়ে রাখলাম যদি চলে আসে। ওকে, এবার আমরা বাংলাদেশ থেকে সরাসরি ইরানে চলে আসলাম যুদ্ধ করতে। দেখো, এই যুদ্ধ সম্পর্কে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ 23 সালে যখন এই যুদ্ধ হয়েছিল, তখন এটা সাম্প্রতিক ঘটনা ছিল, সেখান থেকে দুইটা প্রশ্ন ঠাস ঠাস করে চলে এসেছিল আমাদের। এখন যেহেতু যুদ্ধ চলছে, চলমান এবং রিসেন্ট ঘটনা, সেহেতু যুদ্ধ সম্পর্কে আমাদেরকে একটু ভালো ধারণা রাখতে হবে। এই যুদ্ধটা এই বছর শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি, কিন্তু এটার সূত্রপাতটা মূলত হয়েছিল 2023 সালের 1 এপ্রিল। সিরিয়ার দামেস্কের ইরানি কনসুলেটে হামলা করে ইসরায়েল ইরানের একজন বড় কমান্ডারকে হত্যা করে। এরপর 13 এপ্রিল 2023 সালে ইরান প্রতিশোধমূলক হামলা চালু করে, সেটার নাম হয় অপারেশন ট্রু প্রমিস। তাহলে সূত্রপাতটা হয়েছিল 2023 সালে। এখন এবছর যে শুরু হয়েছে, সেটা কবে শুরু হয়েছে? 28 ফেব্রুয়ারি 2026, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে তারা 28 ফেব্রুয়ারি এই হামলা শুরু করে। সেই হামলায়, প্রথম দিনের হামলায় ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিল আয়াতুল্লাহ আলী খামেনি, সে নিহত হয়। সে নিহত হওয়ার পরে ইরান আবার সেই প্রতিশোধমূলক হামলা শুরু করে। যে প্রতিশোধমূলক হামলার নাম তারা দেয় অপারেশন ট্রু প্রমিস 4। ঠিক আছে। তাহলে ইরান যে এখন হামলা করছে, সে অপারেশনের নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4। তারপর দেখো, এই এরপরে 8ই মার্চ হচ্ছে ইরানে কিন্তু অন্যরকম একটা সরকার ব্যবস্থা, ইসলামী বিপ্লবের পরে নতুন একটা সরকার ব্যবস্থা আছে। তো ইরানের যে সরকার ব্যবস্থা, সেটা হচ্ছে ওই যে আমাদের ইসলামিক যে সরকার ব্যবস্থা থাকার কথা ছিল, অনেকটা ওই রকম আর কি, যে ওদের একটা মজলিসে শুরা থাকে। তো সেখান থেকে তাদের ধর্মীয় নেতা নিয়োগ দেওয়া হয়, এবং তার অধীনে আর কি রাষ্ট্রপতি, তারপর প্রেসিডেন্ট, আরো যা যা আছে সব থাকে আর কি। ওরা রাষ্ট্র পরিচালনা করে, বাট সর্বোচ্চ ধর্মীয় নেতা একজন থাকে। তো এই সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয় 8ই মার্চ, মুজতবা খামেনি। বুঝছো? মুজতবা খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয় কবে? 8ই মার্চ। ওকে, এবার হচ্ছে আমাদের কে আঁকাকি করছো ভাই, এগুলো একটু ইরেজ করে ফেলো। আঁকাকি করলে তো এটা আমি মুছতে পারবো না, বুঝছো, তোমাদেরই অসুবিধা হবে। এবার হচ্ছে অপারেশনগুলোর নাম। দেখো, যুক্তরাষ্ট্র যে অপারেশন পরিচালনা করছে ইরানের বিরুদ্ধে, সেগুলোর নাম হচ্ছে, সেটার নাম অপারেশন এপিক ফিউরি। ঠিক আছে, অপারেশন এপিক ফিউরি। আর ইসরায়েল যে অপারেশন পরিচালনা করছে, সেটার নাম হচ্ছে অপারেশন রোয়ারিং লায়ন। বুঝছো? অপারেশন রোয়ারিং লায়ন।
আর ইরানের অপারেশনের নাম তো বললামই, সেটা কি? অপারেশন ট্রু প্রমিস। এখানে হচ্ছে কান্ট্রিজ এফেক্টেড বাই কনফ্লিক্ট, মানে হচ্ছে এই সংঘর্ষে, এই যুদ্ধে যে কয়টা দেশ আক্রান্ত হয়েছে সেগুলো। দেখো, প্রথমে আক্রান্ত হয়েছে হচ্ছে ইরান, ইসরায়েল, এদের তো আক্রান্ত হয়েছে স্বাভাবিক, কিন্তু এখানে তারপর এর বাহিরে আক্রান্ত হয়েছে কারা? সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, বাহরাইন, কাতার, তারপর হচ্ছে আরব আমিরাত, কুয়েত, ওমান এবং সৌদি আরব। এই কয়টা দেশ হচ্ছে আক্রান্ত হয়েছে এই যুদ্ধে। ঠিক আছে, তারপর দেখো এখানে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ কারা? হিজবুল্লাহ হচ্ছে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠী, হ্যাঁ। আর হুতি হচ্ছে ইয়েমেন ভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠী। এরা হচ্ছে ইরানের সমর্থনে এখানে যুদ্ধ জড়িয়ে পড়তেছে, এমডি। ঠিক আছে, তো হিজবুল্লাহ কিন্তু লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে, তারা হচ্ছে লেবানন থেকে মিসাইল ছুড়েছিল, তারপর হচ্ছে এখন ফুল স্কেলে ইসরায়েলের সাথে তাদের যুদ্ধ চলছে। এবং এখন যে যুদ্ধবিরতিটা হয়েছে এর মধ্যে লেবানন অন্তর্ভুক্ত ছিল। ইরান যে 10টা শর্ত জুড়ে দিয়ে যুদ্ধবিরতিতে যায়, তার মধ্যে একটা ছিল যে শুধু ইরান না, ইরানের যত মিলিশিয়া গোষ্ঠী আছে এই এবং পুরা অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। কিন্তু যুদ্ধবিরতি হওয়ার পরেও এখনো ইসরায়েল অনবরত হামলা করে যাচ্ছে লেবাননে। এবং যেটা মনে হয় খালি চোখে, মানে খোলামেলা যদি চিন্তা করা হয়, যেটা মনে হয় সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা চাচ্ছে যে, যেহেতু হিজবুল্লাহর সাথে ইসরায়েল প্রচুর, প্রায় 100টার উপর মারাকাবা ট্যাঙ্ক হারাইছে এবং প্রচুর সৈন্য হারাচ্ছে স্থলপথ আক্রমণে, সেই জন্য ইসরায়েল চাচ্ছে যে ওইদিকে হিজবুল্লাহকে পুরোপুরি শেষ করে দিতে, তারপর হচ্ছে ইরানকে ধরবে আর কি। তো এখানে কিন্তু হিজবুল্লাহর উপর এখন খুবই বাজেভাবে হামলা করা হচ্ছে। একটু কিছুক্ষণ আগেও মনে হয় প্রায় 100 স্থানে বোমা হামলা করে প্রায় 300-র মতো মানুষকে হত্যা করা হয়েছে আর কি। তো ইসরায়েল হয়তো এটাই চাচ্ছে যে হিজবুল্লাহকে পুরোপুরি শেষ করে তারপর ইরানকে ধরবে আর কি। যাক, অত বিস্তারিত আলোচনার আমাদের প্রয়োজন নেই। তারপর দেখো, ইরানের যে শহরগুলো আক্রান্ত হয়েছে এগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ যে কোনো একটা শহরের নাম দিয়ে বলে দিবে যে এটা কোন দেশে অবস্থিত। খুব বেশি ফেমাস যেটা ইস্পাহান, ইস্পাহান ইরানে অবস্থিত, হ্যাঁ। আর তেহরান তো ইরানের রাজধানী জানো। তারপর নাতাঞ্জ, তাবরিজ, কোম, সিরাজ, এগুলো হচ্ছে ইরানের শহরের নাম। এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, পিডিএফটা ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর দেখো, এই যে যুদ্ধবিরতি, যুদ্ধবিরতিটা খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে কবে যুদ্ধবিরতি হয়েছে? যুদ্ধবিরতি হয়েছে 8ই এপ্রিল। 8ই এপ্রিল মানে আজকে, আজকে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, ইরান আমেরিকার যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয় কবে? 8ই এপ্রিল। মধ্যস্থতাকারী দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের মধ্যস্থতায় 8ই এপ্রিল যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়। তারপর দেখো, এই যুদ্ধবিরতিটা কয়দিনের জন্য হয়? 2 সপ্তাহের জন্য হয়। যদিও ইরান প্রথমে মোটেই রাজি ছিল না যে যুদ্ধবিরতি করতে, স্থায়ী বন্ধ করার সুযোগ খুঁজছিল তারা, কারণ তারা জানে যে যুদ্ধবিরতি হইলে এরপরে আবার ইসরায়েল শক্তি সঞ্চয় করে আবার তাদের উপর হামলা করবে। তো এই জন্য ইরান চাইছিল যে স্থায়ী একটা চুক্তিতে যাইতে। এর জন্য ওরা 10ই এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানে বৈঠক করবে, সেখান থেকে সিদ্ধান্ত হবে যে তারা পরবর্তী কি পদক্ষেপ নিবে। যুদ্ধ এই যুদ্ধবিরতি কি স্থায়ী হবে নাকি এটা 2 সপ্তাহ পরে আবার শেষ হয়ে যাবে। যদিও কাফেরদেরকে কখনোই বিশ্বাস করতে নাই, তারা যে কোনো সময় যে কোনো কিছু করে বসে। এই যে ইরানে যে হামলা শুরু হয়েছে সেটাও তো একটা গাদ্দারি করে শুরু হয়েছে। তাদের সাথে আলোচনা চলতেছিল, এর মধ্যে আলোচনা শেষ হওয়ার আগেই, মানে আলোচনা শেষ হলে একটা ফলাফল আসলে তারপরে না তুই হামলা কর, না, তারা ফলাফল মানে আলোচনা চলাকালীনই তারা হামলা করছে, এই আর কি। তারপর দেখো, যুদ্ধবিরতি কোথায় কোথায় হবে? ইরান, লেবানন সহ সকল ফ্রন্টে কার্যকর করার কথা ছিল, কিন্তু সেটা এখনো হয়নি। এই ছিল আমাদের আজকের যুদ্ধবিরতি সম্পর্কে তথ্য। আবারও বলতেছি, এই স্লাইডটা মানে এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। কারা কাকি করেছিলে তারা এখনো এটা বন্ধ করোনি। তারপর দেখো, এখান থেকে আরো কয়েকটা তথ্য আমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে, ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কত সালে? 1988 সালে। ঠিক আছে, সালটা একটু মনে রাখবা। ফিলিস্তিন রাষ্ট্র 1988 সালে গঠন করা হয়, সরি, ঘোষণা করা হয়। তারপর দেখো, সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা কর্তৃক ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ছিল নিকোলাস মাদুরা, তাকে যে তুলে নেওয়া হয় তোমরা জানো। ভেনেজুয়েলা গিয়ে যুক্তরাষ্ট্র হচ্ছে তাদের প্রেসিডেন্টকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে যায়। তো সেটা কবে হয়? সরি, সেই অপারেশনের নাম কি হয়? অপারেশন অ্যাবসুলেট রিজলভ। ঠিক আছে, তারপর দেখো, গ্রিনল্যান্ড কোন দেশের দ্বীপ? ডেনমার্কের। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ইদানিং এই পাগল ট্রাম্প, সে হচ্ছে লাফালাফি করতেছে যে সে যে কোনো সময় গ্রিনল্যান্ড দখল করবে, গ্রিনল্যান্ডকে বিক্রি করার জন্য, মানে সে কেনার জন্য আর কি ফাল মারতেছে। তো এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট। গ্রিনল্যান্ড কোন দেশের দ্বীপ? সেটা হচ্ছে ডেনমার্কের দ্বীপ। ঠিক আছে, তারপর D8 এর বর্তমান মহাসচিব কে? D8 কি? D8 হচ্ছে ডেভেলপিং এইট। বাংলাদেশ, পাকিস্তান, তারপর হচ্ছে তুরস্ক, এরকম 8টা দেশ নিয়ে গঠিত যে সংস্থা,
সেটা হচ্ছে D8। আচ্ছা, D8 এর দেশগুলোর নাম মনে রাখার জন্য তোমাদেরকে একটা টেকনিক শিখিয়েছিলাম, এটা কি মনে আছে তোমাদের? বিশেষ করে আমাদের, জি ভাই আছে। বলো তো সেটা কি? ইমির ইতির মা বাপ নাই। হ্যাঁ, ইমি তোর মা বাপ নাই, থ্যাংক ইউ। ওকে, এটার মধ্যে পুরো 8টা দেশের নাম আছে। তো সেই D8 এর মহাসচিব কে? সোহেল মাহমুদ। তিনি কোন দেশের নাগরিক? পাকিস্তানের নাগরিক। তারপর দেখো, এবছর ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, তোমরা জানো। ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ওকে, এবার হচ্ছে তোমাদেরকে ছোট্ট একটা গল্প শোনাবো। গল্পটা হচ্ছে, বাংলাদেশে হচ্ছে ওমান থেকে একজন লোক আসছে আর কি বাংলাদেশে। তো এখন তো তরমুজের সিজন চলতেছে না, তো তরমুজ কিনতে গিয়ে ওই লোক কোন দেশ থেকে আসছে? ওমান থেকে। ওমান থেকে আসার পরে ওই লোক তরমুজ কিনতে গেছে, তরমুজ কিনতে যায় দেখে যে তরমুজের দাম অনেক বেশি। কিরকম দাম? ছোট ছোট দুই মানে ছোট ছোট একটা তরমুজের দাম ওরা বলতেছে 200 টাকা, 250 টাকা এরকম। কিন্তু আগে এই তরমুজের দাম ছিল মনে করো কত, 100, 120 এরকম। তো এত দাম দেখার কারণে এই লোক হচ্ছে ওই তরমুজ ব্যবসায়ীকে জিজ্ঞেস করে যে আপনি মানে এত দাম কেন নিতেছেন? বলতেছে যে ভাই, ইরান তরমুজ প্রণালী বন্ধ করে দিছে, এজন্য মালের সাপ্লাই নাই, এজন্য সবকিছু দাম বেশি, তরমুজের দামও বেশি, তরমুজ আসতে পারে না, তরমুজ প্রণালী বন্ধ করে দিছে। বুঝছো তো? এই গল্প থেকে আমরা কয়টা দেশের নাম জানছি? রেসপন্স করো কেউ একজন। ওমান, বাংলাদেশ। এই, আচ্ছা, বাংলাদেশের বাহিরে কয়টা দেশের নাম জানলাম? দুইটা দেশ, ইরান আর ওমান। ইরান আর ওমান। এই যে তরমুজ প্রণালী বলছে, সেটা মূলত তরমুজ প্রণালী না, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। ঠিক আছে? এই হরমুজ প্রণালী দুইটা দেশের মাঝখানে অবস্থিত। সেই দুইটা দেশ কোনগুলো? ইরান এবং ওমান, যেগুলো আমাদের গল্পে ছিল। তারপর হচ্ছে আমরা একটা সংখ্যা বলেছিলাম যে তরমুজের দাম বলেছিল এত টাকা। সেটা কত? 200, 250। এখন আমরা হচ্ছে এটাকে শতকে, শতক হিসাবে মনে রাখবো, মানে হচ্ছে এভাবে মনে রাখবো যে 20% অথবা 25%। হ্যাঁ, এই সংখ্যাটা কেন মনে রাখবো? সেটা হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে পুরো পৃথিবীর জ্বালানি তেলের 20 থেকে 25% রপ্তানি হয়। বুঝছো? সেজন্য এই হরমুজ প্রণালীর গুরুত্ব এত বেশি। ট্রাম্প তো এই চুক্তিতে জীবনেও আসতো না, কিন্তু দেখে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে তার মিত্র দেশগুলো তার উপর ক্রমান্বয়ে চাপ বাড়াচ্ছে, কারণ তেলের দাম বেড়ে যাচ্ছে। তো এইসব কারণে আর কি সর্বশেষ আসছে আর কি এই চুক্তিতে। তাহলে আমরা মনে রাখলাম কি, হরমুজ প্রণালী দুটি দেশের মধ্যে অবস্থিত। সেই দেশগুলো কি? ওমান এবং ইরান। আর পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে হরমুজ প্রণালী যুক্ত করেছে। হরমুজ প্রণালীকে বলা হয় পারস্য উপসাগরের প্রবেশদ্বার। হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় কবে? 3 অথবা 4 মার্চ। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। যদি 3 থাকে তাহলে 4 থাকবে না অপশনে, যদি 4 মার্চ থাকে তাহলে 3 মার্চ থাকবে না। বুঝছো? 3 অথবা 4 মার্চের যে কোনো একটা। তারপর এই যুদ্ধে আরেকটা প্রণালী আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাবেল মানদেব। বাবেল মানদেব হচ্ছে হুতিদের নিয়ন্ত্রণে, একটু আগে বলেছিলাম। হুতিরাও হচ্ছে ইরানের শিয়া মিলিশিয়া গোষ্ঠী, যারা হচ্ছে ইয়েমেনে একটা অঞ্চল শাসন করে। তো তাদের নিয়ন্ত্রণে হচ্ছে বাবেল মানদেব। তো এই বাবেল মানদেবকে নিয়েও এই হুতিরা হুমকি দিছে যে যদি যুদ্ধ না থামে তাহলে হচ্ছে তারা এটা বন্ধ করে দিতে বাধ্য হবে। তো বাবেল মানদেব হচ্ছে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে। আর বাবেল মানদেবের বাংলা অর্থ হচ্ছে অশ্রুদ্বার। কেন? কারণ প্রাচীনকালে এই প্রণালীতে প্রচুর জাহাজ ডুবির ঘটনা ঘটতো, এই জন্য এটাকে এই গেট অফ টিয়ার্স অথবা অশ্রুদ্বার বলা হয়। দেখো, বাবেল মানদেবের গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে বাবেল মানদেব প্রণালীটি এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে। বুঝছেন? এবং আফ্রিকা মহাদেশকে আলাদা বিভক্তকারী প্রণালী কোনটি? বাবেল মানদেব। আর বাবেল মানদেবকে বলা হয় সুয়েজ খালের দক্ষিণ প্রবেশদ্বার। ওকে, ক্লাস শেষ। আর 4 মিনিটের মতো আছে আমাদের সময়। ক্লাস মোটামুটি এখানেই শেষ, আই হোপ। তো এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সেগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা। পড়ে নিবা বলতে মানে এই শীট থেকেই প্রশ্ন, তো তো এখানে বোঝানোর কিছু নাই। তোমরা আর কি বাসায় একটু দেখে প্র্যাকটিস করে নিবা, সেই জন্য দেওয়া। আর এখানে শীটটা তো তোমাদেরকে দিয়ে দিব। এখানে হচ্ছে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া সাইট আছে, এগুলোতে একটু তোমরা ফলো সাবস্ক্রাইব করে দিবা। আর তোমাদের সাধারণ জ্ঞানের উপর একটা ওয়ান শট ক্লাস নিব আমি। ক্লাসটা আমাদের ইউটিউবে আপলোড করা হবে ইনশাল্লাহ। তোমরা ক্লাসটা দেখে নিবা আর কি। এখানে তো জাস্ট সাম্প্রতিক পড়াইছি, সেখানে হচ্ছে মোটামুটি এই যত কিছু আছে আর কি, পুরো সবগুলো টপিকের উপর কয়েকটা প্রশ্ন, মানে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর উপর একটা ক্লাস নিব। তো লাইভ ক্লাসে তো মোটামুটি তোমাদের অনেক সময় যায়, সেজন্য সেটা রেকর্ডিং ক্লাস নিয়ে ইউটিউবে দিয়ে দিব এবং তোমাদেরকে সেটা জানিয়ে দিব ইনশাল্লাহ। এই তো আজকের ক্লাস এখানেই শেষ।